আজ আমরা কথা বলবো এমন এক রহস্যময় জগৎ নিয়ে যেখানে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ মানুষের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। চ্যাংইউন নামের এক মায়াবী অঞ্চলের জিয়ানজু নামক স্থানে বাস করত লু কিংআন। সে কাঠের টুকরো খোদাই করে নানা রকম জিনিস তৈরিতে ব্যস্ত ছিল। সিস্টেমের প্রতিদিনের প্রশ্নগুলোকে পাত্তাই না দিয়ে সে নিজের কাজেই মগ্ন ছিল। আগামীকাল তার আদরের মেয়ের ৫ম জন্মদিন, আর সে চায় নিজ হাতে কোনো উপহার তৈরি করতে। সিস্টেম তাকে জানায় যদি সে তার স্ত্রীর সাথে ডিভোর্স নেয় তবে তার শক্তির অর্ধেক স্ত্রী দাবি করতে পারলেও তার ক্ষমতা প্রায় শতগুণ বৃদ্ধি পাবে। ভবিষ্যতে যে কোনো শক্তিশালী শত্রুকে সে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে। সিস্টেম তাকে প্রশ্ন করে তার কি একটুও লোভ হচ্ছে না। জবাবে সে সিস্টেমকে বলে, তোমার এই বকবকানি থামাও। আমি এই দুনিয়ায় ইতিমধ্যেই অপরাজেয়, আর শুধু শুধু কোনো মারামারি করতে আমি রাজি নেই। আমি অলৌকিক শক্তিশালী হলেও আমার আর বেশি শক্তির কি দরকার। একসময় সে টিকে থাকার জন্য যুদ্ধের পথ বেছে নিয়েছিল ঠিকই, কিন্তু সেসব রক্তপাত তার আত্মাকে কলুষিত করেছিল। এখন এই শান্তিময় জগতে দীর্ঘ সময় কাটিয়ে সে নিজের মন থেকে রাগ মুছে ফেলেছে এবং এক সাধারণ জীবন বেছে নিয়েছে। সে তার এই সাধারণ জীবনকে খুব ভালোবাসে। তাছাড়া সে তার স্ত্রীকেও গভীরভাবে ভালোবাসে। তারা একসাথে প্রায় ১,০০০ বছর পার করেছে। নানা রকম কঠিন পরিস্থিতি পার করে তাদের মধ্যকার ভালোবাসা ও সম্মান আরও সুদৃঢ় হয়েছে। এমনকি সে নিজের আসল পরিচয় গোপন রেখে নিজেকে তার স্ত্রীর চেয়ে দুর্বল হিসেবে উপস্থাপন করেছে, যে কিনা খুব শীঘ্রই এই রাজ্যের রানী হতে চলেছে। তবুও তার স্ত্রী তাকে কখনো ছোট চোখে দেখেনি। এমন সুন্দর সম্পর্ক সত্যিই বিরল। তাছাড়া তারা ৩ সন্তানের বাবা মা। ডিভোর্স হলে তাদের এই সন্তানদের কি হবে? সিস্টেম তাকে সতর্ক করে যে যদিও নিচের এই জগৎটি সুরক্ষিত, তবে উপরের জগৎ থেকে যে কোনো সময় বড় কোনো শত্রু চলে আসতে পারে। সে কি চিন্তিত নয় যে কোনো এক শক্তিশালী শত্রু তাদের আক্রমণ করতে পারে? যদি তার কিছু হয়ে যায় তবে বাকিদের কি হবে? জবাবে লু কিংআন বলে, যদি উপরের জগৎ থেকে তেমন কোনো শক্তিশালী শত্রু আক্রমণ করে তবেই সে ডিভোর্সের কথা ভাববে। এরপর সিস্টেম শান্ত হয়ে যায়। হয়তো সিস্টেম ভাবছিল যদি লু কিংআন অপরাজেয় শক্তি পাওয়ার আগেই সে আসত তবে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। ঠিক তখনই এক পরিচিত ঘণ্টার শব্দে লু কিংআনের মনোযোগ আকর্ষিত হয়। সে তার কাজ থামিয়ে দেয় এবং এক অপার্থিব হাসিতে তার মুখ ভরে ওঠে। সে দেখতে পায় এক মিষ্টি চুলে বাঁধা পুতুলের মতো মেয়ে তার দিকে দৌড়ে আসছে। মেয়েটি এসে তাকে বাবা বলে ডাকে এবং বলে, মিয়াও মিয়াও তোমার সাথে খেলতে এসেছে। গোলাপি রঙের জামা পরা মিষ্টি মেয়েটি আনন্দে ঘুরপাক খাচ্ছিল, আর তার হাতে থাকা সোনার তৈরি ঘণ্টাটি বাজছিল। তার জামার হাতায় লেগে থাকা কেকের গুঁড়ো দেখে লু কিংআন তাকে কোলে তুলে নেয় আর আদর করে ঘুরিয়ে দেয়। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি করছো? জবাবে সে বলে, আমি তোমার জন্য এক উপহার তৈরি করছি। মেয়েটি জানতে চায় সেটা কি ধরনের উপহার এবং তা খাওয়া যায় কিনা। লু কিংআন বলে, এটা খাওয়া না গেলেও বেশ মজার। মেয়েটি তখন বলে, বাবা আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই, তবে তুমি কিন্তু মাকে কিচ্ছু বলবে না। মা আমাকে কঠোরভাবে নিষেধ করেছে এই কথা তোমাকে বলতে। যদি আমি এই কথা তোমাকে বলি তবে মা আমাকে আর কেক খেতে দেবে না। লু কিংআন তখন বলে, যদি মা তোমাকে নিষেধ করে থাকে তবে কি তোমার এই কথা বলা ঠিক হবে? তোমার কি ভয় করছে না যে মা জানতে পারলে তুমি আর তোমার পছন্দের কেক খেতে পারবে না? লু কিংআন আলতো করে তার মেয়ের নাকে ছুঁয়ে আদর করে দেয়। তবে মেয়েটি বলে, আমি তোমার কাছ থেকে কোনো কথা লুকিয়ে রাখতে চাই না। মিয়াও মিয়াও বাবার কাছে কোনো লুকোচুরি নয়। মিয়াও মিয়াও বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। সত্যি তুমি আমার লক্ষ্মী মেয়ে, কিন্তু মায়ের কাছে করা প্রতিজ্ঞা তোমাকে রাখতে হবে। কথা দিয়ে কথা রাখা উচিত। মানুষকে সবসময় সৎ আর নির্ভরযোগ্য হতে হয়। কিন্তু বাবা তুমি আর মা যদি আলাদা হয়ে যাও, আমি কার কাছে থাকব? আমি চাই না তোমরা আলাদা হও। লু মিয়াও মিয়াও মুখ কালো করে বলল, তোমার মা কি সত্যিই তোমাকে এমন কথা বলেছেন? এই সত্যিটা তার মনে আচমকা এক বড় আঘাত হানল। আসলেই কিছু সময় আগে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম বাবা আর মা আলাদা হয়ে গেছে। আমি চাই না তোমরা আলাদা হও। লু মিয়াও মিয়াও তার বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরল। কষ্টের চোটে তার ছোট ছোট ঠোঁট দুটো কেঁপে উঠল আর চোখে জল টলমল করতে লাগল। লু কিংআনের মনে এক অজানা ভয় চেপে বসল। এতটুকু বাচ্চা বিচ্ছেদের মানে কিভাবে বুঝবে? তাছাড়া তার স্ত্রী কেন নিজের মেয়েকে এমন প্রশ্ন করতে যাবে? সে আলতো করে জিজ্ঞেস করল, মিয়াও মিয়াও মা তোমাকে আর কি বলেছে? মা আরও বলেছে যে মেজোভাই মায়ের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। মেজোভাই আমাকে খুব ভালোবাসে। আমি যদি বাবার সাথে থাকি তাহলে মেজোভাইকে আর দেখতে পাব না। আমি ওর থেকে দূরে থাকতে চাই না। লু মিয়াও মিয়াও কান্নায় ভেঙে পড়ল। তার ছোট মুখটা আবেগে ভেসে গেল। লু কিংআন কপালে ভাঁজ করে ভাবল, শেষ কবে সে তার ছেলেকে দেখেছিল তখন তার চোখের দৃষ্টি আসলেই অন্যরকম লাগছিল। তার মানে কি বাচ্চারা এমন কিছু জেনে গেছে যা সে নিজে এখনো জানে না? মিয়াও মিয়াও মা কি তোমাকে বলেছে কেন আমাদের আলাদা হতে হবে? লু মিয়াও মিয়াও মাথা নাড়ল। মনে হচ্ছে তাকে আরও খোঁজ নিতে হবে। মিয়াও মিয়াও
তোমার মা স্রেফ মজা করছিল, কেঁদো না। তোমার বাবা আর মা কখনো আলাদা হবে না। সে তার মেয়েকে আশ্বস্ত করার চেষ্টা করল। হয়তো এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। সবকিছু তো একদম ঠিকঠাকই মনে হচ্ছিল। ইম্পেরিয়াল রিয়েলমে পৌঁছানোর যে চাপ, তার স্ত্রী কি সেই কারণেই এমন করছে? সে কি স্রেফ বাচ্চার সাথে মজা করছিল? সে যখন তার স্ত্রীর খোঁজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হলের প্রবেশদ্বারে আরও একজনকে দেখা গেল। নবাগত মেয়েটির বয়স আনুমানিক 14 বা 15 বছর। তার পরনে ছিল একটি চমৎকার বেগুনি রঙের পোশাক, যা থেকে এক ধরনের মার্জিত ভাব ফুটে উঠছিল। এত কম বয়সেই তার মধ্যে লু ছিঙানের বড় মেয়ে লু জিসুয়ানের মতো এক অভিজাত কন্যার রূপ প্রকাশ পাচ্ছিল। কিন্তু লু জিসুয়ান আচমকা থমকে দাঁড়াল। তার মুখে দ্বিধার ছাপ স্পষ্ট, যেন শেষ পদক্ষেপটি নিতে সে ইতস্তত করছে। জিসুয়ান, বাবার কাছে কি কোনো দরকার আছে? বাবা, এমন একটি বিষয় আছে যা আমি তোমার কাছ থেকে আর লুকিয়ে রাখতে চাই না, লু জিসুয়ান দৃঢ় কণ্ঠে বলল। সে হলের ভেতরে পা রাখল। তার হাঁটার ধরনটা ছিল একটু অদ্ভুত। সে মেঝের ইটের জোড়াগুলো এড়িয়ে সাবধানে পা ফেলছিল, যেন ওসব জায়গায় পা পড়লে সে নিজের কোনো অংশ হারিয়ে ফেলবে। কি ব্যাপার? লু জিসুয়ান আমতা আমতা করে বলল। বাবা, মা আমাকে জিজ্ঞেস করছিল, তোমরা যদি আলাদা হয়ে যাও তবে আমি কার সাথে থাকব? বাবা, তোমার আর মায়ের মধ্যে কি ঝগড়া হয়েছে? লু ছিঙান চুপ হয়ে গেল। কোনো ঝগড়া হয়নি, সবকিছু আগের মতোই আছে। মা আর কি বলেছে? মা বলল, মেজভাই নাকি মায়ের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে লু ছিঙানের মন আরও ভারী হয়ে উঠল। জিসুয়ান, তোমার মায়ের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। সে হয়তো তোমার সাথে মজা করছিল। সে মুখে এক টুকরো কৃত্রিম হাসি ফুটিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করল। আসলেই কি তাই? লু জিসুয়ান জিজ্ঞেস করল। তার গলায় কষ্টের সুর মিশেছিল। সে তো আর ছোট বাচ্চা নয়। সত্যি, আমি তোমার মায়ের সাথে একটা জরুরি বিষয়ে কথা বলছি। ততক্ষণে তুমি তোমার বোনের খেয়াল রাখো। লু এস্টেটের পেছনের পাহাড়ে লু ছিঙান একটি সাধনার ঘরে প্রবেশ করল। তার স্ত্রী শু চিংইংকে দেখার জন্য একদম সঠিক সময়ে সে সেখানে পৌঁছায়। শু চিংইং তখন হাতে একটি সাউন্ড ট্রান্সমিশন জেড স্লিপ নিয়ে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল সে কারো সাথে যোগাযোগ করছে। বু বলল, প্রিয়, তোমার কি কিছু লাগবে? লু ছিঙানের হঠাৎ এভাবে চলে আসায় শু চিংইং বেশ চমকে যায়। সে তাড়াহুড়ো করে আলতো করে সেই জেড স্লিপটি লুকিয়ে ফেলে। তার কাল্টিভেশন লেভেল অনেক উঁচুতে হওয়া সত্ত্বেও লু ছিঙানের এভাবে নিঃশব্দে চলে আসাটা সে প্রায় টের পেত না। গত কয়েক বছরে সে এভাবে বহুবার চমকে উঠেছে। প্রিয়, তুমি কার সাথে কথা বলছো? আমি আমার মাস্টারকে আমার কাল্টিভেশনের অগ্রগতির ব্যাপারে জানাচ্ছিলাম। তার স্ত্রীর এই বিভ্রান্ত দৃষ্টি দেখেই লু ছিঙান বুঝতে পারে যে সে নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। মিথ্যা বলার সময় সে সবসময় চোখ এড়িয়ে যেত। এটা কি কোনো পুরুষ হতে পারে? সে কি তাকে ধোঁকা দিচ্ছে? কিন্তু ইদানিং সে তার আশেপাশে কোনো পুরুষের উপস্থিতি টের পায়নি। আর তার যে ক্ষমতা, তাতে এমন কিছু তার চোখ এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমার প্রিয়, তুমি কি বাচ্চাদের জিজ্ঞেস করেছ যে আমরা যদি আলাদা হয়ে যাই তবে তারা কার সাথে থাকতে চায়? সে সরাসরি আসল বিষয়ে চলে আসে। শু চিংইংয়ের কপাল কিছুটা কুঁচকে যায়, যেন সে আগেই জানত যে এমন একটা প্রশ্ন আসবে। তার সুন্দর চেহারায় এক ধরনের মানসিক দ্বন্দ্বের ছাপ ফুটে ওঠে, যা তাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেয়। তার এই কষ্ট দেখে লু ছিঙান আবার বলতে শুরু করে, আমার কাছে তোমার কোনো কিছু গোপন করার দরকার নেই। আমরা স্বামী স্ত্রী, আমরা যে কোনো পরিস্থিতির মুখোমুখি একসাথে হতে পারি। তার স্ত্রীর কাছে রাখা একমাত্র গোপন বিষয়টি ছিল ডেমন রিয়েলম থেকে আসা তার আসল পরিচয়। অমর ধ্বংসাবশেষের বাসিন্দারা ডেমন রিয়েলমের লোকেদের তীব্র ঘৃণা করত। আর কোনোভাবে যদি তার এই আসল পরিচয় প্রকাশ পেয়ে যায় তবে তাকে নির্মম নির্যাতনের মুখোমুখি হতে হবে। সে এই অন্তহীন রক্তক্ষয়ী যুদ্ধ দেখে ক্লান্ত হয়ে পড়েছিল। তার এই নির্বতা কোনো অবিশ্বাস থেকে আসেনি, বরং সে চেয়েছিল তার স্ত্রীকে এই অনাকাঙ্ক্ষিত চাপ থেকে রক্ষা করতে। সে নিশ্চিত ছিল যে সে তার আসল পরিচয় গোপন রাখতে পারবে। শু চিংইং যখন চুপ করে থাকে তখন তার দিকে তাকানোর সময় লু ছিঙানের চোখে এক পলকের জন্য রক্তিম আভা জ্বলে ওঠে। তার কাল্টিভেশন লেভেল শু চিংইংয়ের চেয়ে অনেক গুণ বেশি ছিল। শু চিংইং যদি তার নিজস্ব কৌশল ব্যবহার করার চেষ্টাও করত, তাও সে ইম্পেরিয়াল রিয়েলমে না পৌঁছানো পর্যন্ত এটা কোনোভাবেই বুঝতে পারত না। এটা কোনো অধিকারের বিষয় ছিল না। সে কিছুক্ষণের জন্য সন্দেহ করেছিল যে কেউ হয়তো তার স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, কিন্তু তার আত্মার স্থিরতা দেখে বোঝা যাচ্ছিল যে এর কোনো পরিবর্তন হয়নি। শু চিংইং হাত মুঠো করে একটা দীর্ঘশ্বাস ফেলে, যেন সে তার সমস্ত শক্তি সঞ্চয় করে কোনো একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে। সে বলল, আমার স্বামী, চলো আমরা আলাদা হয়ে যাই। তার এই কথাগুলো শুনে লু ছিঙানের বুকটা মুহূর্তের জন্য কেঁপে ওঠে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে দেখতে পায় এক অদ্ভুত আলো তার স্ত্রীকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। তার চারপাশের শূন্যতা থেকে এক চমৎকার সুরের প্রতিধ্বনি ভেসে আসতে থাকে। সে ইম্পেরিয়াল রিয়েলমে প্রবেশ করার ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। শু চিংইং নিজেও ভাবেনি
যে এমন একটা সময়ে সে তার জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছাবে। আমার স্বামী, আমার এখনই এই ধাপটি পার করা খুব দরকার। আমাদের এই বিষয়গুলো নিয়ে না হয় আমরা পরেই কথা বলবো। এই কাল্টিভেশনের সময় অনেকেই হয়তো আমার খোঁজে এখানে আসবে, তাই দয়া করে তুমি বাচ্চাদের খেয়াল রেখো। লু চিংআন নিজের শ্বাস স্বাভাবিক করে আলতো করে মাথা নাড়ায়। চোখের পলকে শু চিংইং পেছনের পাহাড়ের চূড়ার দিকে উড়ে চলে যায়। পাহাড়ে পৌঁছানোর পরপরই আকাশে এক অসাধারণ অলৌকিক দৃশ্য দেখা দেয়। মেঘের মাঝে ড্রাগন এবং ফিনিক্সের মায়াবী ছবি ভেসে উঠতে শুরু করে এবং তারা নাচতে থাকে। এই দৃশ্যটি মুহূর্তের মধ্যেই অমর ধ্বংসাবশেষের সমস্ত দলের দৃষ্টি আকর্ষণ করে। অনেক শক্তিশালী সত্তা লু চিংআনের বাসস্থানের দিকে ছুটে আসতে শুরু করে। পরের অংশ দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। Like a drone